আমি মনে করি কোনো একজন মুসলমান যিনি আল্লাহকে বিশ্বাস করেন, রসুলকে বিশ্বাস করেন, আখিরাতকে বিশ্বাস করেন, পরকালে বিশ্বাসী কোনো মানুষকে একজন মুসলমান কাফের বলা, কুফরি বলা জায়েজ না। হাদিস আল্লাহ রাসূল নিষেধ করেছেন এবং হাদিস এভাবে বলা হয়েছে, কেউ যদি কারোর জন্য এটা বলে তো যে বলল তার দিকে এটা ফিরে আসবে, তার জন্য এটা প্রযোজ্য হবে। এটা বড় অপরাধ করেছেন, তার দিকে এটা ফিরে। এজন্য আমরা দুঃখ করে বলেছি যে আমরা ধারণা করেছিলাম যে বিদেশে লন্ডনে গেছেন, লেখাপড়া করেছেন, কিছুটা পলিটিক্যাল ম্যাচুরিটি হয়তো আছে, কিন্তু দেখি যে উনি তো এখন বড় মুফতি হয়ে গেছেন। কিছুটা পলিটিক্যাল ম্যাচুরিটি, বিলেত থেকে মুফতি ফতোয়া দিয়ে দিচ্ছেন যে কিডা মুশরিক আর কিডা কাফের। বিলেত থেকে মুফতি ফতোয়া দিয়ে দিচ্ছেন যে কিডা মুশরিক আর কিডা কাফের। রাজনৈতিক নেতা হিসেবে কাজটা সৌজন্যতা, শিষ্টাচার বোধের সাথে এই কথাটা যায় না। এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ করি। শিষ্টাচার এটা বলার অধিকার ওনার নাই, যায় না। এটার জন্য আমরা তীব্র ইসলাম সম্পর্কে যারা এটা বলার পড়াশোনা করেছেন, যারা স্কলার, যারা পণ্ডিত, যারা ফকি, যারা মুফতি পড়াশোনা করেছেন, তারা মুসলমানদের কোন বিষয়, ভুল ত্রুটি বিষয় তারা দৃষ্টি আকর্ষণ করতে পারে, দে হ্যাভ দ্য রাইট। তারা মুসলমানদের তিনি তো এটা অধিকার রাখেন না, তারা দৃষ্টি আকর্ষণ করতে পারে, দে হ্যাভ দ্য রাইট। রাজনৈতিক বক্তব্য দিতে পারেন, তিনি তো এটা অধিকার রাখেন। সেজন্য আমরা এটার কথাটা খুব তীব্র নিন্দা করি। রাজনৈতিক বক্তব্য দিতে পারেন, একজন মুসলমান আরেকজন মুসলমান কাফের বলতে পারেন, এটা হাদিসে পরিষ্কার নিষেধ করা হয়েছে। যদি নামাজও না পড়ে, রোজাও না রাখে, এটা হাদিসে পরিষ্কার নিষেধ করা হয়েছে। তার আমলে যত ত্রুটি থাকুক, নামাজও না পড়ে, আল্লাহ রাসূল পরকালকে বিশ্বাস করে তাকে কাফের বলা, তার আমলে যত ত্রুটি থাকুক, তাওহীদকে বিশ্বাস করে আল্লাহ রাসূল পরকালকে বিশ্বাস করে তিনি একটা বড় অপরাধ করেছেন। কি পরিমাণ অপরাধ করেছেন তিনি নিজে যেন আত্মসমালোচনা করেন। তিনি একটা বড় অপরাধ করেছেন। আমি বলেছি যে ওনারা যা মনে রাখতে বলেন 71 মুক্তিযুদ্ধের ইস্যুগুলোর ব্যাপারে, আমি ওনার সম্মানিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার পিতা, ইস্যুগুলোর ব্যাপারে ওনার সম্মানিত শহীদ প্রয়াত মা যিনি আমাদের জোটের নেত্রী ছিলেন, শ্রদ্ধার সাথে বলেছি যে ওনাদের রাজনৈতিক যে বিশ্লেষণ কার্যক্রমের মধ্যে ওনার প্রশ্নের জবাব আছে। ওনাদের রাজনৈতিক যে বিশ্লেষণ 79 এর পার্লামেন্টে জবাব আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 79 এর জীবদ্দশায়, শহীদ যারা জিয়াউর রহমানের পূর্ব পাকিস্তানের সময় জীবদ্দশায় অখণ্ড পাকিস্তানের পক্ষ নিলেন, যারা পূর্ব পাকিস্তানের সময় এরকম 14, 15, 16 জনের নাম আমরা দিতে পারবো, তাদেরকে ওনার পিতাই এরকম 14, 15, 16 জনের নাম আমরা দিতে পারবো। প্রেসিডেন্ট করেছেন আব্দুর রহমান, ওনার পিতাই প্রচুর এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, প্রেসিডেন্ট করেছেন আব্দুর রহমান বিশ্বাসকে। এই প্রশ্নের জবাব তাদের কাছ থেকে নেবেন, মন্ত্রী ছিলেন। ওনার এই প্রশ্নের জবাব মা যখন থেকে নেবেন। বিএনপি নেত্রী 91 সালে জামাত ইসলামী 18টা আসনে জিতলো ইন্ডিভিজুয়াল ইলেকশন, আমরা তখন কোনো জোট করিনি। জামাত ইসলামী 18টা নির্বাচনে ইন্ডিভিজুয়াল ইলেকশন করে আওয়ামী লীগ এবং বিএনপির আসন সংখ্যা এমন হয়ে দাঁড়ালো যে জামাত ইসলামীর কাছে 18টা আসন ছিল, জামাতের সমর্থন ছাড়া কেউ আর সরকার করতে পারে না। জামাত ইসলামীর কাছে 18টা আসন ছিল, দুই দলই ছাড়া কেউ আর। তখন আমাদের অধ্যাপক গোলাম আজম সাহেব ছিলেন আমাদের আমির, দুই নাগরিকত্ব অন্যায়ভাবে বাতিল করা হয়েছিল। সেই ব্যক্তির মাগবাজারের বাসায় জামাতের কাছে বাতিল করা হয়েছিল। সেই ব্যক্তির মাগবাজারের বাসায় নেতাদেরকে পাঠিয়েছিলেন, আওয়ামী লীগের নেতাদেরকে পাঠিয়েছিলেন। জামাত সেদিন বাংলাদেশের রাজনীতি, তার ভবিষ্যৎ, জামাত সেদিন ফারসাইটনেস সবকিছু চিন্তা করে আমরা আধিপত্যবাদী শক্তির হাতে দেশটা চলে না যাক সেই বিবেচনায় আমরা আধিপত্যবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সরকার গঠনের জন্য জামাতের 18 জন এমপি নিঃশর্ত সমর্থন আমরা দিয়েছিলাম। মানুষ একটা দলকে সরকার গঠনে সাহায্য করে, সেখানে মন্ত্রী চায়, পদ চায়, পদবি চায়, নানান জায়গায় তারা অংশীদারিত্ব চায়, সেখানে মন্ত্রী চায়, পদ চায়, পদবি চায়, নানান উইদাউট শেয়ারিং অংশীদারিত্ব চায়, দ্য পাওয়ার। আমরা কোনো শেয়ারিং না করি, উইদাউট শেয়ারিং, নিঃস্বার্থভাবে কোনো কিছুর বিনিময় ছাড়াই আমরা দেশ জাতির ইসলাম এবং আধিপত্যবাদ বিরোধী শক্তির পক্ষই মনে করে আমরা সেদিন ইসলাম এবং বেগম জিয়াকে সরকার গঠনে সাহায্য করেছিলাম। আমরা সেদিন, তাই আমি আজকে বলেছি জিয়াকে সরকার গঠনে সাহায্য করেছিলাম। এই প্রশ্নে যা ওনার আম্মার কাছে জিজ্ঞাসা করতে পারতেন যে কেন সেদিন জামাত ইসলামের কাছে গেলেন, এই প্রশ্নে যা ওনার আম্মার কাছে জিজ্ঞাসা করতে পারতেন অপরাধী মনে করেন ইসলামের কাছে গেলেন, যাদেরকে আপনি ফলে এটা শেখ মুজিবুর রহমান যাকে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বলা হয়, ফলে এটা তিনি জীবিত অবস্থায় এটাকে তিনি সমাধান করে গেছেন। ইট ওয়াজ ডিসাইডেড ম্যাটার। তিনি জীবিত অবস্থায় সবাইকে সমাধান করে ভেদাভেদ ভুলে, ইট ওয়াজ ডিসাইডেড ম্যাটার, অনৈক্য বিভেদ আর এদেশে না থাকুক। সবাই ওই সময় যারা এই রাজনৈতিক ইস্যুতে দ্বিমত করেছেন, অনৈক্য বিভেদ আর এদেশে না থাকুক, ত্রিদেশীয় চুক্তি হয়েছিল। ওই সময় যারা এই সাংবাদিক আপনারা জানেন, তখন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিল আব্দুল আজিজ, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিল শারন সিং, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন। তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা চুক্তিবদ্ধ করে তারপরে সিমলা চুক্তি হয়ে ফরগিভ এন্ড ফরগেট, শেখ মুজিবুর রহমান জেনারেল অ্যামনেস্টি দিলেন, কোলাবোরেটর অ্যাক্ট তুলে নিলেন, সব মামলা তুলে নিয়ে ব্যাপারটাকে তিনি কিন্তু মীমাংসা তুলে নিলেন, সব মামলা তুলে নিয়ে ব্যাপারটাকে তিনি কিন্তু মীমাংসা করে তো তার সবাইকে নিয়ে উনি চলতে চেয়েছিলেন। সে কাজটা তো শেখ মুজিবও করে গেছেন, জিয়াউর রহমানও করে গেছেন। সবাইকে নিয়ে উনি এখন পলিটিক্যাল কাজটা তো শেখ মুজিবও করে, ব্যাড ইন্টেনশনে যদি আবার আপনারা সেই 71 কে ইউজ করেন তাহলে কি হলো? ব্যাড ইন্টেনশনে যদি আবার আপনারা সেই 71 কে ইউজ করেন তাহলে সেই ন্যারেটিভ তো আপনাদের কাছেও দেখা যাচ্ছে। ফাসিবাদীদেরকে যে দোষ দেই, মানে আপনাদের সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি, আপনাদের কাছেও দেখা যাচ্ছে। আমি কোন চ্যালেঞ্জ মনে করি সাথে থাকলে সঙ্গী, বরং এতে জাতি সত্য খুঁজে পাচ্ছে। আমি কোন চ্যালেঞ্জ, তারা রাজনীতিতে বরং প্রতারণা করে, অসত্যের আশ্রয় নেয়, ধোঁকাবাজি করে,
আদর্শ চরিত্র নৈতিকতা দিয়ে রাজনীতিকে মোকাবেলা করতে যারা ব্যর্থ হয় তারা এই সমস্ত ভোটা হাতিয়ারকে রাজনীতিতে ব্যবহার করে। এই সুবিধাটা আমাদের যারা ব্যর্থ হয় তারা এই সমস্ত ভোটা হাতিয়ার। আমরা 71 সালের এই সুবিধাটা তখন ছোট ছিলাম, ওই সময় তো আমরা জামাত করি না। আমরা 71 সালের যারা ওই সময় মুরব্বি জামাত করেছেন আমরা জামাত করি না। ওই সময় তারা অখণ্ড পাকিস্তানের মুরব্বি জামাত করে ভারতীয় আগ্রাসনের ওই সময় তারা হুমকির মধ্যে দেশটা আলাদা হয়ে গেলে দেশের মানুষ ভালো থাকবে কিনা এই আশঙ্কা থেকে ওনারা হয়তো দেশটা আলাদা হয়ে গেলে সিদ্ধান্ত নিয়েছিলেন। সেটা সেই সময়কার ব্যাপার, কিন্তু সেটাকে আপনি রাজনৈতিক বিশ্লেষণ করতে পারেন, সেটা সেই সময়কার ব্যাপার। কিন্তু বাংলাদেশ স্বাধীনতার পর জামাত ইসলামী বা আমরা ইসলামী দল যারাই বাংলাদেশ স্বাধীনতার পর একটা প্রমাণ কি দিতে পারবে যে আমরা স্বাধীনতার বিপক্ষে কোনো ভূমিকা রেখেছি? কেন প্রমাণ কি দিতে পারবে যে আমরা স্বাধীনতার বরং কোনো ভূমিকা রেখেছি? যারা সরকারে এসে দিল্লির কাছে দাসখত দিয়েছেন, আমার সীমান্ত সমস্যা, আমার 54টা অভিন্ন নদী হিস্সা যারা নিতে পারেননি, বর্ডার কিলিং এর প্রতিবাদ যারা করতে পারেননি, আমার দেশের রাজনীতি সংস্কৃতিতে বর্ডার কিলিং এর প্রতিবাদ দেশের পররাষ্ট্র সচিব মন্ত্রী আইছে তুমি ইলেকশনে যাও না এই তদবির যারা করে, আমি মনে করি তারাই এদেশের স্বাধীনতাকে যাও না এই তদবির যারা করে। আমাদের ব্যাপারে স্বাধীনতা বিরোধী নট এ সিঙ্গেল ইনস্ট্যান্স একটা প্রমাণ কেউ আমাদের ব্যাপারে সেটা ছিল বিফোর পার্টিশন। একটা দল একটা ভূমিকা ছিল, সেটা জামাত ইসলামী শুধু নয়, জামাত ইসলামী, মুসলিম নেজাম ইসলাম, পিডিপি, কমিউনিস্ট পার্টি তারা চেয়েছিল ভারতের আগ্রাসন থেকে বাঁচার জন্য একটা পলিটিক্যাল স্ট্যান্ড তারা নিয়েছিল যে অখণ্ড পাকিস্তানের পক্ষে। ভারতের আগ্রাসন আপনি এখন পর্যালোচনা সেটা আপনি ভুল ঠিক বলতে পারেন, ইউ হ্যাভ দ্য রাইট, কিন্তু এখন আপনি সমস্ত কিছু একটা দলের উপর দায় চাপাবেন, তা বাকি দলগুলো কোথায় ছিল? আর আমি তো আজকে চ্যালেঞ্জ দিলাম জামাত দলের কোনো ক্রিমিনাল অফেন্স করে, তা বাকি দলগুলো কোথায় ছিল? কোনো ফৌজদারি অপরাধ করে নাই। এত বছর চলে গেছে বাংলাদেশের কোনো থানায় তাদের কোনো মামলা জিডি কোনো ফৌজদারি অপরাধ করে নাই। আইন করে এত বছর চলে গেছে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার আর কোনো যৌক্তিক কিছু নাই, তো একটা কিছু বানায় তো সেটা তো ভোতা হাতিয়ার দমন করার আর কোনো যৌক্তিক। সেজন্য আমি বলেছি যে এগুলো এখন 54-55 বছর পরে এসে, সেজন্য আমি বলেছি যে এগুলো চাঁদাবাজি, দুর্নীতি, ভিন্ন মতের উপরে দমনের অভিযোগ থেকে